সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, স্বাগত জানাই আজকের এটিএন বিজনেস অ্যান্ড ফিনান্স অনুষ্ঠানে। সাথে আছি আমি শারমিন মিশু। প্রিয় দর্শক, বাংলাদেশের স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজের সংখ্যায় অনেক বেশি এবং এই কোভিডের কারণে ক্ষতিগ্রস্ত কিন্তু তারাই সবচেয়ে বেশি হয়েছে। আপনাদের অনুরোধে আমাদের আজকের টপিকটি নির্ধারণ করা হয়েছে কোভিড পরিপ্রেক্ষিতে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের ক্ষতি কাটিয়ে উঠতে করণীয়। এই বিষয়ে যে কোনো প্রশ্ন রাখতে কিংবা মতামত জানাতে আমাদেরকে ফোন করতে পারেন এই নাম্বারটিতে 0281897766। প্রিয় দর্শক, সেই সাথে আপনারা ফেসবুকে আমাদের অনুষ্ঠানটি লাইভ দেখতে পারেন এটিএন বাংলা লাইভ ফেসবুক পেজ থেকে। এবং আমাদের এই অনুষ্ঠানে আজকে যিনি স্টুডিওতে এবং অনলাইনে উপস্থিত আছেন আমি একে একে পরিচয় করে দিচ্ছি। আমার সাথে আজকে উপস্থিত আছেন জনাব মাহমুদ আলী মুন্না, পরিচালক, বিজনেস ডেভেলপমেন্ট সার্ভিসেস লিমিটেড। আসসালাম। আমাদের অনলাইনে যুক্ত আছেন অ্যাডভোকেট মোহাম্মদ খোরশেদ আলম, সাবেক সভাপতি, ঢাকা ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশন ও কোম্পানি আইন বিশেষজ্ঞ। দুজনকে অনেক শুভেচ্ছা জানাচ্ছি এবং শুরু করছি আমাদের আজকে আলোচনা। শুরুতে যেটা বলছিলাম যে ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তাদের সংখ্যা অনেকটাই বেশি এবং তাদের এই ক্ষতি কাটিয়ে উঠতে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী খুব অল্প সময় একটা সিদ্ধান্ত নিয়েছে স্টিমুলাস প্যাকেজের ডিসবার্সমেন্ট থেকে শুরু করে, কিন্তু এটার প্রসেসটা যেভাবে আশা করেছিলাম আমরা সেই আশানুরূপ হয়নি এবং আমরা বলতে পারি অনলি 40% ডিসবার্সমেন্ট হয়েছে এবং বিভিন্ন জটিলতার কারণে এই জায়গাটা একটু পেছিয়ে পড়তে রয়েছে। কিন্তু তারপরও আবারও শুরু হলো দ্বিতীয় ঢেউ, আবারও শুরু হলো লকডাউন। এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো যে কিভাবে এই ক্ষতি আমরা কাটিয়ে উঠতে পারি এবং অনেক প্রশ্ন আসে আমাদের কাছে প্রতিনিয়তই। আপনার কাছে একটু প্রথমে জানতে চাইবো যে আপনি যে ইনস্টিটিউশনটার সাথে যুক্ত আছেন বিজনেস ডেভেলপমেন্ট সার্ভিসেস লিমিটেড, তারা আসলে কি করে এবং এই উদ্যোক্তাদেরকে নিয়ে তাদেরকে কিভাবে গাইড করে, এই প্রসঙ্গে আগে আসি। বেসিক্যালি আমাদের প্রতিষ্ঠানটা হচ্ছে এসএমই ফোকাসড। আমরা বাংলাদেশের এসএমইদেরকে বিজনেস ডেভেলপমেন্ট গাইডলাইন দেই, সেটি বিভিন্নভাবে দেই। প্রথমত তাদের যে মেন প্রবলেম অ্যাক্সেস টু দ্য ফাইন্যান্স, এই ক্ষেত্রে আমরা সহযোগিতা করি। বিজনেস সিলেকশনে করি, লিগ্যাল সলিউশনে করি, তারপরে তাদের ম্যানেজমেন্ট ডেভেলপমেন্টে করি। এই বিভিন্নভাবে আমরা এসএমইদেরকে সাপোর্ট সার্ভিস প্রোভাইড করি। এটাই আমাদের মেন সার্ভিস লাইন। আর আপনার কি প্রথম প্রশ্নে যাব যে করোনা এই যে স্টিমুলাস প্যাকেজ কেন হলো না? হ্যাঁ, এটা তো মানে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, কারণ সবাই কিন্তু তাকিয়েছিল যখনই এটার ঘোষণা হয়েছে, তখন কিন্তু অনেকেই খুশি হয়েছে। কিন্তু এই ব্যাংকের জটিলতা এবং বিশেষ করে স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ, তাদের কাগজপত্র ঠিক নিয়ে তারা হয়তো ব্যাংকে ট্রানজাকশন করছে না, তখন তাদের আসলে করণীয় কি ছিল কিংবা কেন মাত্র আমরা 40% ডিসবার্সমেন্ট করতে পেরেছি? এটা হচ্ছে কি, বাংলাদেশের যে জিডিপি এখন ধরেন এটা 30 লক্ষ কোটি টাকা, এই জিডিপির 25% অ্যাবাভ এসএমই থেকে আসে। এমপ্লয়মেন্টেরও আপনি দেখবেন একটা মেজর অংশ এসএমইতে। কিন্তু এসএমইকে যখন স্টিমুলাস প্যাকেজটা দেওয়া হলো, প্রধানমন্ত্রী ওনার পলিটিক্যাল ডিসিশনটা দিয়ে দিয়েছেন, কিন্তু এটা কিভাবে দেওয়া হবে, কি টার্মসে দেওয়া হবে, প্রক্রিয়াটা কি হবে, এটা অদ্যাবধি পরিষ্কার না। আর এই প্রণোদনাটা কিন্তু একটা ঝুঁকি। গভর্নমেন্ট 20,000 কোটি টাকা দিয়ে দিলেন, ব্যাংকে দিয়ে দিলেন, যে ব্যাংককে বললেন যে তোমরা টাকাটা দাও। তো স্টিমুলাস প্যাকেজ তো একটা ঝুঁকিপূর্ণ বিষয়, এটা তো ব্যাংক কখনোই করবে না। আবার বলে দেওয়া হয়েছে যে তুমি টাকা দিয়ে, ব্যাংককে বলা হয়েছে তুমি টাকা দিয়ে যদি আদায় করতে না পারো তাহলে তোমার কাছ থেকে আমি কেটে নিব। তাহলে ব্যাংক তার নিজের টাকা দিয়ে এই স্টিমুলাস প্যাকেজটা কেন অপারেট করবে? সুতরাং ঝুঁকিটা আসলে কার, এটা গভর্নমেন্ট সেটেল করতে পারেনি। আচ্ছা, আমাদের সাথে একজন দর্শক আছে, একটা প্রশ্ন নিয়ে নিচ্ছি। প্রিয় দর্শক, আপনি আপনার নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম, আমি বগুড়া থেকে বিসিক থেকে বলছি। আমার শিল্প কারখানার নাম মাসুয়ান সন্স। আমি স্বত্বাধিকারী মাসুদুর রহমান বলছি। আমি বিগত 29 বছর হলে সুনামের সাথে ব্যবসা করছি, এখন পর্যন্ত কোনোদিন খেলাপি হয়নি। কিন্তু ব্যাংক আমাকে গত 8 মাস ধরে কোনো প্যাকেজের টাকা দিবে বলে ঘুরাচ্ছে। এই করোনায় আমার ব্যবসা বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। আমি এখন কি করব, কার কাছে যাব এই 15,000 টাকার জন্য?
আপনি আমরা কি ব্যাংকের কোনো কিছু জানতে চাইবো? হ্যাঁ, উনি প্রশ্ন করেছেন যে এখন উনি কি করবেন। হ্যাঁ, আপনি কত বছর ব্যাংকের গ্রাহক? আপনি কত বছর ব্যাংকের গ্রাহক? আমি এটাও এই 15 বছর হলো এই ব্যাংকের সাথে যুক্ত আছি। আচ্ছা, আপনি কখনো ঋণ খেলাপি হয়েছেন? না, উনি বলেছেন ঋণ ঋণ খেলাপি হন নাই। না, আমি কোনোদিন আমার জীবনে কোনো রেকর্ড নাই। আমার কোনো ইন্টারেস্ট বাকি নাই। আমার এখন পর্যন্ত ইন্টারেস্ট ক্লিয়ার আছে। এই যে গত আপনার ফ্যাক্টরি কি বন্ধ ছিল কোভিডের সময়? গত করোনায় মধ্যে আমি ব্যাংকে ইন্টারেস্ট ক্লিয়ার দিছি, কিস্তি সমানভাবে পে করছি। ওকে, এটা একটা খুব ইন্টারেস্টিং এক্সপিরিয়েন্স। জি, এক্স্যাক্টলি। উনি 15 বছর গ্রাহক, উনি ইন্টারেস্ট ক্লিয়ার এবং কখনো ঋণ খেলাপি হয়নি। ফ্যাক্টরি কোনো সময় বন্ধ ছিল, টাকা দিচ্ছে না কেন? একটাই কারণ, ব্যাংক ভাবছে যে অতীতে ভালো ছিল, এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, এখন খারাপ যেহেতু অতএব আগামীতেও খারাপ হবে, সুতরাং আমি ঝুঁকিতে যাব না। সমস্যাটা হচ্ছে যে আমরা বাংলাদেশ ব্যাংক যখন এই পলিসিগুলো দেয় বা গভর্নমেন্ট যখন এই পলিসিগুলো সেটেল করে, ঝুঁকিটা সেটেল করেনি। স্টিমুলাস প্যাকেজের ঝুঁকি থাকবে সরকারের কাছে। ব্যাংক এখানে একটা ভালো রোল প্লে করবে, সে ফান্ডিং করবে, সে যদি রিকভার করতে না পারে তাহলে গভর্নমেন্টের ব্যাংকের বলা উচিত ছিল ফাইনালি আমরা দেখব। কারণ আমাদের বর্তমান প্রধানমন্ত্রী 96-এর পরে যখন ক্ষমতায় আসেন উনি কিন্তু 5,000 কোটি টাকার কৃষি ঋণ মওকুফ করে দিয়েছিলেন। এখন আমরা যদি ঝুঁকি নিয়ে এই ফান্ডগুলো মুক্ত হস্তে আমরা ব্যাংকগুলো প্রদান করতো এবং ব্যাংকগুলোকে যদি বলা হতো তোমরা দেখে শুনে দাও, কিন্তু যদি এমন কোনো ঘটনা ঘটে যে তুমি রিকভার করতে পারছো না তখন স্টেট উইল টেক ওভার ইট, এইটা বলেনি। এই জন্য ওনার মতন একটা ক্লায়েন্ট 15 ইয়ার্স ধরে সে রেগুলার ক্লায়েন্ট। কেন ব্যাংক টাকা দিচ্ছে না? দেখছে যে 2020-এ উনি খারাপ করেছেন, 14 বছর ভালো করেছেন, এটার কোনো আউটপুট ব্যাংকের কাছে নাই। কেন নাই? ব্যাংকের দর্শনটাই তাই। আমরা যারা ব্যাংকে লোন নেই বা যারা লোন নিতে যাচ্ছেন, আপনারা সবসময় দেখবেন ব্যাংক সারাক্ষণ খুঁজে কিভাবে সম্পত্তি বিক্রি করে আপনার টাকাটা নেওয়া যায়, আপনার বিজনেসে এসে দেখে না। তো এখন ব্যাংকে যদি আমরা দোষ দিই, ব্যাংকাররা বলে আমরা ঝুঁকি নিব কেন? স্টিমুলাস প্যাকেজ তো ব্যাংকের টাকায় হবে না, হবে গভর্নমেন্টের টাকায়। এই মৌলিক ভুলটা আমাদের স্টিমুলাস প্যাকেজে হয়েছে এবং এটা বাংলাদেশ ব্যাংক জেনে শুনেও, বাংলাদেশ ব্যাংকে যতই বলা হয় না কেন, আমি নিজেও বলেছি অনেকবার, আমি নিজে বাংলাদেশ ব্যাংকের সাথে এই শুনে কয়েকটা মিটিং করেছি, বাংলাদেশ ব্যাংক শুনে আর কোনো রিয়াকশন করে না। বাংলাদেশ ব্যাংক বলে যে ব্যাংক টাকা না দিলে আমরা কি করব? তাহলে আপনি ক্লায়েন্টটা কোথায় যাবে? ব্যাংকে গেল বললো যে আপনাকে টাকা দেওয়া যাবে না, বাংলাদেশ ব্যাংকে গেল, বাংলাদেশ ব্যাংক বললো যে ব্যাংক আপনাকে দিচ্ছে না, আমরা কি করব? তাহলে এই ক্লায়েন্টটা কি প্রধানমন্ত্রীর কাছে যাবে? বিষয়টা হচ্ছে যে ঝুঁকিটা নির্ধারণ করা ভুল হয়েছে। যেমন এখানে আরেকটা বিষয়, যখনই আমরা ঝুঁকিটা ব্যাংকের উপরে দিয়ে দিই কিংবা যে স্টেটের উপরে দিয়ে দিই, আপনি যেটা বলছিলেন, তখন কিন্তু আবার অনেক ধরনের ডিসবার্সমেন্ট এমন হয়ে যায় যেটার জন্য আমাদের ওই সেই চিরাচরিত ঋণ খেলাপির কথা আমরা তখন ভাবতে পারি। এই কারণে কিন্তু ওই হয়তো এটা আপনি যদি এখন মাথা পেন করতে চাইলে মাথা কেটে ফেলতে চান তাহলে তো হবে না। আচ্ছা, বাংলাদেশের ঋণ খেলাপির হিস্ট্রিতে এসএমই ডিফল্টিং এর রেট খুব কম। আমরা পেপার পত্রিকা যেগুলো দেখি, দিস আর দ্য বিগ স্ক্যাম। আপনি 20 লাখ, 30 লাখ, 50 লাখ, এদের ডিফল্টের রেট খুবই কম, তারা ভয় পায়। সুতরাং এই এসএমইদেরকে টাকা দিলে চাপটা তাদের উপরেই বেশি আসে। আমি আপনার কাছে আবার আসবো, আমাদের সাথে অনলাইনে যুক্ত রয়েছে অ্যাডভোকেট মোহাম্মদ খোরশেদ আলম, তার কাছে একটু যেতে চাচ্ছি। আপনার কাছে কি মনে হচ্ছে এই যে প্রণোদনা প্যাকেজ ইতিমধ্যে যতটুকু ডিসবার্সমেন্ট হয়েছে সেটা আশানুরূপ নয়, কিন্তু তারপরেও নতুন অনেক ক্ষতির কথা আমরা শুনতে পাচ্ছি, অনেকে বলার কোনো জায়গা পাচ্ছে না। এই মাঝারি ও ক্ষুদ্র ব্যবসায়ীরা এই উদ্যোগটা তারা কোথায় যাবে এবং তাদের কি করণীয়? আমাদের দেশে ব্যবসায়ী বলেন, জনসাধারণ বলেন, চাহিদার শেষ নাই। আমার ভাইজানরা বলছে যে বিগত 14-15 বছরের মধ্যে 1 বছর তার ব্যবসার অবস্থা খারাপ ছিল, 1 বছর ব্যবসার অবস্থা খারাপ হওয়াতে তাকে বেতন দিচ্ছে না, প্রণোদনা দিচ্ছে না। তো চাহিদার যেহেতু শেষ নাই,
দেওয়ার পরিমাণ বা পরিধি কোনোদিনও শেষ হবে না, কোনোদিনও শেষ হবে না। যতই দেও ততই লাগবে, যত লাগে তত দিতে হবে। এরকম তো আনলিমিটেড ফান্ড বাংলাদেশ সরকারের নাই। বাংলাদেশ সরকার যে ফান্ডটুকু দিচ্ছে ব্যাংকের মাধ্যমে দিচ্ছে, ব্যাংক কালেকশন করার দায়িত্ব ব্যাংকেই দিচ্ছে, এবং এটা ব্যাংক নিতেই হবে। ব্যাংক যেহেতু দিচ্ছে, আদায় করার দায়িত্বটা ব্যাংকে নিতে হবে, আদায় করার দায়িত্বটা ব্যাংকে নিতে হবে। তো ব্যাংক যেভাবে দিচ্ছে, আমাদের চাহিদা যেহেতু শেষ নাই, এই জিনিসটা যতটুকু সম্ভব দেওয়ার দিচ্ছে, এইভাবে দিতে হবে। কিন্তু চাহিদা আমার নিজের ব্যক্তিগত চাহিদা মনে করেন 50 লাখ, কিন্তু আমার প্রণোদনার লিস্টে আছে আমার 10 লাখ, কিন্তু আমাকে 10 লাখই পাইতে হবে, কারণ ফান্ডটা তো এখানে লিমিটেড, ফান্ডটা তো এখানে আনলিমিটেড না যে যা চাবে তাই দিবে, তাই না? তো এই ফান্ড লিমিটেডের কারণে আমাকে যারা ধার্য করে দেয় বা ব্যাংক যারা স্যাংশন দেয়, ওই স্যাংশনটুকু নিয়ে আমাদের সন্তুষ্টি লাভ করতে হবে, সন্তুষ্টি থাকতে হবে। কিন্তু আরেকটা কথা, যারা প্রণোদনা প্যাকেজ পায়নি তারা তাদের ব্যবসার চাকা সচল রাখার জন্য কিছু কিছু করে কিন্তু কাজ করেছে ইতিমধ্যে, কিন্তু আবার যখন লকডাউন হলো, আবার যখন ব্যবসা প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে গেল, তখন এই ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তাদের উপরে অনেক বেশি চাপ পড়েছে। তারা এখন কি করবে? এবং সেই ক্ষতি কিন্তু আগের ক্ষতি কাটিয়ে ওঠা সম্ভব ইতিমধ্যে হয়নি, আবার নতুন নতুন ক্ষতির মধ্যে পড়ে গিয়েছে। কি করণীয় এখন? না দেখেন, আমি একজন ট্যাক্স পেয়ার হিসেবে আমি বলতে পারি, আমার জানা মতে আমার অনেক ক্লায়েন্ট আছে প্রণোদনা নিচ্ছে না, প্রণোদনা নিচ্ছে না, আবার কেউ পাচ্ছে না। হ্যাঁ, কারো ইচ্ছা ইচ্ছা যতটুকু সম্ভব মনে হয় যে প্রণোদনাটা নিলে আর দিতে হবে না, বা 2 বছর টাকাটা খাটাইলাম, ইন্টারেস্ট লাগবে না, ইন্টারেস্ট যদিও নামে মাত্র একটা দেওয়ার কথা বলতেছে, ইন্টারেস্টটা মাপ পাবো, এই হিসাবে টাকাটা নিয়ে বুক করতে পারলে ব্যবসা লার্জ আকারে করতে পারবো, এরকম ইচ্ছাও আছে। আবার আমার জানা মতে আমার ক্লায়েন্টদের মধ্যে প্রণোদনার টাকা তারা নিচ্ছে না, যে না সরকারি অনুদান এগুলো নিয়ে যেহেতু ফেরত দেওয়া লাগবে, নেব না, বা আমার প্রয়োজন নাই, এই লাইবিলিটি আমি কারণে নেব না। যাদের ইচ্ছাটা ওইরকম যে আমি টাকাটা নিচ্ছি, ঠিক আছে, হয়তো যদি দেওয়া লাগে প্রিন্সিপাল দেবো, 2 বছর যদি টাকাটা খাটাইতে পারি, তাহলে যদি ইন্টারেস্টটা মাপ পাই, তবে তো বাইসে গেলাম। ওই ধরনের ইচ্ছা যাদের আছে তারা দেখেন না পাওয়ার জন্য তারা পাগল হয়ে গেছে, কিভাবে পাবে। আবার না পাইলে সরকার একটা প্রচার করা যায়, প্রণোদনা এমুকরে দিচ্ছে, আমার দিচ্ছে না, আমার পার্টনার ব্যবসায়ী পাইছে, আমি পাই নাই, এ ধরনের মনোভাব। অর্থাৎ ব্যাংক লিস্ট করে যাকে যতটুকু দিচ্ছে, এতে সবারই সন্তুষ্ট থাকা উচিত বলে আমি মনে করি। আমি আবারও স্টুডিওতে ফিরে আসি, আপনাকে অনেক ধন্যবাদ। যে বিষয়গুলো নিয়ে কথা হচ্ছে, আসলে আলটিমেটলি আমরা কতটুকু সহযোগিতা করতে পারছি এবং কতটুকু পাশে থাকতে পারছি এই এসএমই এন্টারপ্রাইজ। আমি অ্যাডভোকেট সাহেবকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে তো কোনো কিছুকে আপনি শুরু থেকে নেগেটিভভাবে দেখলে তো হবে না। কে টাকা নিয়ে সুদের টাকা দিতে চাচ্ছে না, কার মনস্তত্ত্বে এই ধরনের চিন্তা হচ্ছে, এই গবেষণা করে তো ঋণ দেওয়া যাবে না, যেটা উনি বলেছেন আর কি। আর এসএমইরা ঋণের টাকা নিয়ে সুদ মওকুফ করে সেই টাকা ফেরত দেবে না, বাংলাদেশের 50 বছরের ঋণ কালচারে এটা বলে না। বিকজ আমি প্রায় 12 বছর এটা ডিল করছি। দেখেন, অ্যাডভোকেট সাহেব বললেন যে ফান্ডের লিমিটেশন আছে। 20,000 কোটি টাকা দিয়েছেন, তার মধ্যে 8,000 কোটি টাকা এখনও দিতেই পারেনি। ফান্ডের লিমিটেশন কোথায়? নাম্বার 2 আসেন, 10,000 কোটি টাকা দিয়েছে হতদরিদ্রদেরকে দেওয়ার জন্য, 1 বছরে দিয়েছে 4,000 কোটি টাকা। ফান্ডের লিমিটেশন কোথায়? বাংলাদেশের ব্যাংকগুলোতে এখন সারপ্লাস লিকুইডিটি 2 লক্ষ কোটি টাকা। বাংলাদেশের রিজার্ভ এখন $45 বিলিয়ন। আপনার গোলা ভরা ধান, আপনার গোয়াল ভরা গরু, বাট এসএমই টাকা পয়সা পাচ্ছে না। এটা আসলে কি জানেন, এটা হচ্ছে একটা প্রক্রিয়াগত সমস্যা। এটা যারা এই কাজগুলো করেন তারা এসএমইকে টাকা দিতে গেলে মনে করেন যে এটা আমার ব্যক্তিগত দায় হয়ে যাচ্ছে। আপনি পাশাপাশি দেখেন 30,000 কোটি টাকা দিয়েছে লার্জ এন্টারপ্রেনারদেরকে জন্য, সেই 30,000 কোটি টাকা কিন্তু অনেক আগেই নেওয়া হয়ে গেছে। কীভাবে নেওয়া হলো? বিকজ
যারা লার্জ এন্টারপ্রেনিয়ার দে হ্যাভ দ্যাট পাওয়ার, এবং লার্জ এন্টারপ্রেনিয়ারদেরকে ব্যাংক টোটালি টাকা দেয়। আচ্ছা, ওরা বড় পার্টি টাকা নিয়ে গেছে, বললে এমডিকে বলবে, বললে ডিএমডিকে বলবে। আর এসএমইকে 20 লাখ টাকা দেওয়া প্রসঙ্গ আসলে তখন ম্যানেজার ভাবে এটা তো আমার উপর আসবে। মানে সারা পৃথিবীতে একটা মানে পাওয়ারফুল, লেস পাওয়ারফুল, গরিব ধনীর যে বিষয়টা, আমাদের এসএমই আসলে গরিব পার্টনার অফ দিস কান্ট্রি। সেই জন্যে তারা কোনো ফ্যাসিলিটি পায় না, কারণ তাদের পক্ষে বার্গেন করা কেউ নাই। আমি এমনও ব্যাংকের এমডি আমাকে বলেছে, যে ভেরি লার্জ ব্যাংকের এমডি আমাকে বলছে বাংলাদেশের এমন কোনো এসএমই নাই যে ব্যাংকের ক্রেডিট লাইনে নেই। আমি আশ্চর্য হয়ে গেছি, মানে সব এসএমই নাকি বাংলাদেশের ব্যাংকগুলো ক্রেডিট লাইনে আছে। আচ্ছা ঠিক আছে, উনারই ব্যাংকের এক ম্যানেজার, আমি 3টা ক্লায়েন্টকে রিফার করেছি, তাদের অবস্থা খুবই খারাপ, ধরেন 10 লাখ 15 লাখ টাকা করে তারা নিতে পারে, তাদের সিকিউরিটি আছে, সব আছে। ওনার ব্যাংকের ম্যানেজার বলে দিছে আমার ব্যাংকে তো টাকা দেওয়ার মতো টাকা নাই। হয়রাজ ওই ব্যাংকটা এখন 70,000 কোটি টাকা এক্সেস লিকুইডিটি ক্যারি করতেছে। এটা হচ্ছে যে কেউ দায়িত্ব নিতে চাচ্ছে না। গরিব মানুষের ভালনারেবিলিটিকে সবাই খুব ভয় পায়। ও তো ছোট পার্টি, ওরা টাকা দিলে যদি টাকা না দেয়। কিন্তু বাংলাদেশের অর্থনীতি কিন্তু সে কথা বলে না। বাংলাদেশের অর্থনীতি বলে আমাদের অর্থনীতির চালিকা শক্তি হচ্ছে এসএমই। তো সে এখানে গভর্নমেন্ট টাকা দিয়েছেন, দেওয়ার পরে এটি কিভাবে যাবে এটি অস্পষ্ট, নির্দেশনা ক্লিয়ার না, ঝুঁকি কার ক্লিয়ার না। যে ব্যাংকের গ্রাহক না সে কিভাবে পাবে? সে তো ব্যাংকে আসেনি কখনো। তো ব্যাংক বলছে যে গ্রাহক ব্যাংকার সম্পর্কের মধ্যে তো আপনি পড়েন না, তো উনি তো কোনোদিন ব্যাংকে আসেনি, অতএব ওনার ক্ষতি হোক আর যাই হোক প্রণোদনার মধ্যে উনি নাই। এটা হচ্ছে যে মানে রিচ কান্ট্রিগুলো, আমরা যে ডেভেলপিং থেকে ডেভেলপড কান্ট্রিতে পরিণত হওয়ার যে প্রক্রিয়া এবং ইচ্ছা, তার জন্য তো আমাদের এই উদ্যোক্তার সংখ্যা বৃদ্ধি করতে হবে এবং স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজের সংখ্যা অনেক বেশি বৃদ্ধি করতে হবে। ঘরে ঘরে কাজে আসার মতো সেই মানসিকতা তৈরি করতে হবে। সেই মানসিকতার জন্য সহযোগিতা আমাদের কে দিবে? আমিও খুব বুঝতেছি, গভর্নমেন্টও বুঝতেছেন, বাট বিড়ালে গলায় ঘন্টা বাঁধবে কে? এসএমইকে আসলে বাংলাদেশের এসএমইর আপনার 60% হচ্ছে এনজিওর দ্বারা ফাইন্যান্সিং হয়, 20 কি 25% হয় ব্যাংকের দ্বারা। এখন টাকা দেওয়ার সময় গভর্নমেন্টের মনেই ছিল না যে এখানে এনজিওকে ইনভলভ করতে হবে। 1 বছর পরে এনজিওকে ইনভলভ করা হয়েছে, করে এখনও ডিসবার্সমেন্ট শুরু করতে পারেনি। এখন এনজিও যখন টাকা দিতে যাবে সে তার ট্র্যাডিশনাল ফর্মুলায় যাবে, সঞ্চয় করেন, এই করেন, সেই করেন, তার মানে আরও 3-4 মাস ওই লোককে ঘুরতে হবে। তাহলে তার ক্ষতি টতি হয়ে সে শ্মশানে পুড়ে টুরে অঙ্গার হয়ে যাবে, তখন একটা স্যাংশনে তুমি পেতে পারেন। তো এই যে লেংদি প্রসেস, আবার ব্যাংকগুলো করছে কি, আপনি 10 লাখ টাকা প্রণোদনা নেবেন বা আপনার একটা 20 লাখ টাকার লিমিট আছে, না এটা তো 20 লাখ টাকার উপরে 10 লাখ 30 লাখ, তাহলে তো এই 30 লাখের জন্য তো এখন জোনাল হেঁটে যেতে হবে। এবার হাঁটা শুরু হলো 2-3 মাস, তো সে কবে টাকা পাবে? তার তো টাকার দরকার থাকবে না। বিষয়টা হচ্ছে যে এটা হচ্ছে বার্গেনিং ফোর্স তাদের নাই, তাদের পক্ষে কথা বলার কেউ নাই। সুতরাং তারা ব্যাংকে গেলে ম্যানেজার বলে দেয় যে আপনি একটা অ্যাকাউন্ট করেন, আসেন যান দেখি, এই করতে করতে শেষ হয়ে যায়। এখানে স্ট্রেট ওয়ে যেটা করতে হবে, বিভিন্ন দেশ যেটা করেছে সেটা হচ্ছে ইউনিয়ন বেসিস, ওয়ার্ড বেসিস, স্থানীয় কর্তৃপক্ষ, জনপ্রতিনিধি এবং ব্যাংক এবং এনজিও, দে উইল মেক এ কমিটি। করার পরে ওখানে এসএমইরা আসবে, এসে বলবে আমার এই ক্ষতি, আমার এই ক্ষতি, আমার এই ক্ষতি। জনপ্রতিনিধি জানেন, লোকাল কর্তৃপক্ষ জানেন যে উনি আসলে ব্যবসা করছিলেন কিনা, দেন দে উইল রিকমেন্ড। তারা রিকমেন্ড করার পরে ব্যাংক বা এনজিও ট্র্যাডিশনাল মেথডের বাইরে চলে যেতে হবে। এখন তো জাম দিতে হবে। এখন ট্র্যাডিশনাল মেথডে যদি তাকে টাকা দিতে যে আসেন, আপনি ট্রানজ্যাকশন করেন, আপনার বিজনেস কেমন ছিল অতীতে একটি স্টোরি বানান, ইট উইল টেক টাইম। স্থানীয় কর্তৃপক্ষরা বলবে, এবং প্রয়োজনে তার যদি কোনো সিকিউরিটি দেওয়ার ক্ষমতা না থাকে তাহলে সামাজিক সিকিউরিটি দিবে, পার্সোনাল গ্যারান্টি দিবে, দিয়ে তাকে টাকা দিতে হবে। এবং দেখবেন এইসব টাকা 90%ই ফেরত আসবে। মালয়েশিয়া কী করছে? মালয়েশিয়া হট নাম্বার দিয়ে দিচ্ছে, হটলাইন নাম্বার, যে ঠিক আছে কার চাকরি গেছে, কার ব্যবসা গেছে, কল করো। যেই ফোন করছে
লোক ওখান থেকে প্রতিনিধি চলে যাচ্ছে, যে জিজ্ঞেস করতেছে অফিসের মালিককে, আচ্ছা আপনার এই এমপ্লয়িটা কি আপনার এখানে ছিল? জি ছিল। এখন কি হয়েছে? আমি তো বিয়ার করতে পারছি না, আমি তাকে ক্যারি করতে পারছি না। সঙ্গে সঙ্গে মালয়েশিয়ান গভর্নমেন্ট তাকে 6 মাসের বেতনের হয়তো 50% দিয়ে দিচ্ছে। ভেরি ইজি মেথড। তো আমরা বলতেছি অ্যাসেস করতে হবে, এবং নূতন লোন যেভাবে দেয় প্রণোদনার লোন ব্যাংক সেইভাবে দিতে যাচ্ছে। আবার দৃষ্টিভঙ্গিগত সমস্যা আছে, ব্যাংক কখনো দুর্বল পার্টিকে কিন্তু পছন্দ করে না। সেই জন্য আমার সব কথার অর্থ হচ্ছে এগুলো গভর্নমেন্টকে রিস্ক নিতে হবে। আমাদের পদ্মা ব্রিজে আমরা হাজার হাজার কোটি টাকা খরচ করে ফেললাম, আমাদের হিউজ আপনার এখন এক্সপোর্ট, কি নাই বাংলাদেশের? আপনি কি 20-30 হাজার কোটি টাকা রিস্ক নিতে পারেন না? গভর্নমেন্ট রিস্ক নিচ্ছে না। এটা বাংলাদেশ ব্যাংক গভর্নমেন্টকে গাইড করা উচিত যে এটা একটা কম্প্যাক্ট কাজ হোক, কিন্তু রিস্কটা সবাই মিলে নেই। ব্যাংকের, আমি গত 1 সপ্তাহ আগে এক ব্যাংকের এমডির সাথে আমি মিটিং করতে বসলাম। সে ঘুরায় ফিরায় বলতে চায় যে দেখেন এত বছর ভালো ছিল, কোভিডের সময় তো খারাপ, তো উনি আবার ফিরে আসবে তার গ্যারান্টি কি? তা আমি বললাম যে 10 বছর ভালো করেছে, এটার কোনো মূল্য নেই। আর বাংলাদেশ ব্যাংক বলে দিয়েছে যে প্রণোদনার টাকা দিতে হবে, অতীত পারফরমেন্স ভালো ছিল, 2020-এ খারাপ করেছে, এই পলিসিটা দিয়ে দিয়েছে তাকে। এটা উনি জেনেও বলতেছে, দেখেন উনি কি আর ফিরে আসবে? লাস্টে উনি আমাকে বলে যে আসলে কি জানেন, এগুলো আমাদেরকে বিপদে ফেলেছে। গভর্নমেন্টের উচিত ছিল বলে দেওয়া যে ঠিক আছে প্রণোদনার টাকা আপনারা এইভাবে দিয়ে দেন। জি, আমি আমাদের অনলাইনে যুক্ত আছেন অ্যাডভোকেট মোহাম্মদ খোরশেদ আলম, সরাসরি তার কাছে চলে যাচ্ছি। যেটা বলছিলাম যে আমরা তো ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের নিয়ে কথা বলছি এবং তাদের ক্ষতি কিভাবে কাটিয়ে ওঠা যায় সেই প্রসঙ্গে আলোচনা করছি। এবং প্রথম ঢেউয়ের পরে দ্বিতীয় ঢেউ এবং তারপরে আবারও লকডাউন, আপনার মতে কি মনে হয় এই ক্ষতি তারা কিভাবে কাটিয়ে উঠতে পারবে? সরকারিভাবে কিংবা বেসরকারিভাবে তাদেরকে আমরা কিভাবে সহযোগিতা করতে পারি? এই ক্ষতি কাটানোর জন্য কোনো উপায় নাই, এই ক্ষতি থাকবে। তারপরও এই যে প্রণোদনা একটা জিনিস সরকার দিচ্ছে, এই প্রণোদনাটা ছোট এবং মাঝারি ধরনের শিল্প প্রতিষ্ঠানগুলি সকলেই পাওয়া উচিত, সকলের জন্য পায় সেই ব্যবস্থা সরকার যেন করে। তবে ব্যাংকগুলি নিশ্চিত হয়ে যেন দেয়। আমি একজন ব্যবসায়ী ছিলাম, আমি একজন ব্যবসায়ী 5 বছর 10 বছর 20 বছর ব্যবসা করছি, এরকম নিশ্চিত হয়ে যেন ব্যাংকগুলি লোন দেয়, প্রণোদনা দেয়। এটা আমার ব্যাংকের কর্মকর্তাদের প্রতি অনুরোধ থাকবে, তারা যেন ব্যবসাটা নিশ্চিত হয়ে দেয়, যদি জেনুইন ব্যবসায়ী থাকে। আর আমি একটা ট্রেড লাইসেন্স করলাম, আজকে শুনতাছি প্রণোদনা দিবে, আমার একটা জায়গা আছে, আমি ইন্ডাস্ট্রির মতন সাজাইলাম, সাজাই আসে যে প্রণোদনার টাকা পাইলে মেশিনারি আনবো, কাজ শুরু করবো, ওইরকম ভাবে যদি না দেয়। আমাদের সাথে একজন দর্শক আছে, তার ফোনটি নিয়ে নিচ্ছি। প্রিয় দর্শক, কে বলছেন, কোত্থেকে বলছেন, আপনার প্রশ্নটি করুন। আমি কুশন থেকে বলছিলাম, আমার নাম সুব্রত মল্লিক। জি, আমি একটা হোটেল সেন্টার পয়েন্টের জিএম হিসেবে আছি। আমরা গত মার্চ মাস থেকে আসলে ওই মানে করোনার প্রবলেমের মধ্যে আছি। আপনি জানেন যে একটা হোটেলের, ঢাকা যতগুলি হোটেল আছে সবগুলি খুবই প্রবলেমের মধ্যে ফেস করতেছে এখন পর্যন্ত। কারণ আমাদের ঢাকাতে গেস্টের মানে করোনার জন্য গেস্ট আসা মোটামুটি বন্ধই বলতে গেলে, 30% সেল নাই আমাদের হোটেলগুলিতে। কিন্তু সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত যেভাবে বলতেছে যে প্রণোদনা দেওয়া হবে, আমাদের যারা মানে হোটেল মালিক পক্ষ আছে তারা বারবার বিভিন্ন ব্যাংকের সাথে এসএমই লোনের জন্য যোগাযোগ করেছে, কিন্তু কোনো ধরনের প্রণোদনার কোনো আশ্বাস পর্যন্ত পাই নাই। আমরা 15-20 বছর যাবত আমাদের হোটেল কন্টিনিউ চালিয়ে যাচ্ছি। আমাদের তো লেনদেনও আছে, আমাদের বিভিন্ন ব্যাংকের সাথে আমরা লেনদেন করছি। এখন আমি আসলে যে আপনাদের যে অ্যাডভোকেট সাহেব বললো কিছুক্ষণ আগে, শুনলাম যে এই বিভিন্ন মানে যতটুকু দরকার তার চেয়ে বেশি কিভাবে দেবে। আসলে উনি কি জানে মানে বিভিন্ন ব্যাংক থেকে কোনো রিপোর্ট নিতে পারবে কোন কোন কোম্পানিগুলিকে কিভাবে এসএমই লোন দিয়েছে, কয়টা মানে এসএমই লোন আসলে ব্যাংকের ব্রাঞ্চগুলি অ্যালাউ করেছে? আমি আপনাদের মাধ্যমে জানতে চাই যে সরকার পক্ষ থেকে আমাদের হোটেলগুলিকে কিভাবে প্রণোদনা দিবে, এবং হোটেল মালিক পক্ষের সাথে যারা এমপ্লয় আছে তারাও খুবই মানবেতর জীবনযাপন করতেছে, যা আপনারা মানে বাস্তবে যদি আপনারা ওইটা নিয়ে করেন, মানে কি বলে ইনভেস্টিগেশন সরকার করে, তাহলে দেখতে পারবে। আমি আপনাদের কাছে প্রশ্ন রাখলাম। থ্যাংক ইউ।
প্রিয় দর্শক, আপনাকে অনেক ধন্যবাদ, কারণ এই এন্টারটেইনমেন্টের যে জায়গাগুলো ছিল, হোটেল কিংবা পার্ক কিংবা শপিং মল, যারাই আসলে এখন ক্ষতির মধ্যে রয়েছে তাদের জন্য কি করণীয় এবং কিভাবে এখান থেকে বেরিয়ে আসতে পারে, এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা আলোচনা করছি। আপনি বলতে চাইছিলেন। খুবই একটা বাস্তব কথা উনি বলেছেন। আমার অফিসে বনানীতে হোটেল মালিকরা, তারপরে পার্লার, এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রি, ট্রাভেল, ট্যুরিজম 90% ডিস্ট্রয় হয়ে গেছে। এই মালিক বলছেন 15 বছর ব্যবসা করেন, তো উনি যে 15 বছর ব্যবসা করেন কিনা এটাকে প্রমাণ করা খুব কঠিন। এখন উনি বললেন ব্যাংকে গেছেন, ব্যাংক ওনার কথা শুনেন না। তাহলে বাংলাদেশের হোটেল, ট্যুরিজম, ট্রাভেল ইজ এ বিগ ইন্ডাস্ট্রি। এই ইন্ডাস্ট্রিতে আপনি প্রণোদনা কোন মেথডে দিবেন? তাহলে ব্যাংক তো ঝুঁকি নেবে না। তাহলে আমার কথায় ফিরে আসতে হচ্ছে কিন্তু। তার মানে একে ফান্ডিং করতে হবে, এখানে গভর্নমেন্টকে লিডিং করতে হবে, আর ব্যাংক পার্টনার হবে। কিন্তু এই প্রণোদনায় ব্যাংকে লিডার বানিয়ে দেওয়া হয়েছে। এখন ভদ্রলোক গুলশান বনানীতে হোটেল করেন, যেহেতু আমার অফিস বনানীতে, এটা ডেফিনেটলি 10 কোটি টাকার প্রজেক্ট হবে এবং ওনার এমপ্লয়ীদের বেতন দিতে পারছেন না এবং একসময় এটা বন্ধ হয়ে যাবে। এরকম অনেক কিন্তু গুলশান বনানীতে। তো এটা আসলেও আমি যেটা বলেছি যে এদেরকে গভর্নমেন্টকে উদ্যোগী হয়ে টাকা দিতে হবে, তারা সিকিউরিটি দিবে, তাদের কাছে সিকিউরিটি প্রয়োজনে গভর্নমেন্ট চাইবে। যদি তারা সিকিউরিটি দিতে না পারে তাদের কাছ থেকে সোশ্যাল গ্যারান্টি নেবে। ওনাদের পরিচিত সমাজে হাই স্ট্যাটাসে কোনো লোক নেই, পার্সোনাল গ্যারান্টি দিবে। আপনি ট্র্যাডিশনাল মেথডে এক্সেপশনাল টাইমে ফাইন্যান্সিং করতে পারবেন না। তো এখন বাংলাদেশের টাইমটা হচ্ছে ইমার্জেন্সি, আর আমি ট্র্যাডিশনাল মেথডে ফাইন্যান্স করবো, হবে? এখন আমার দরকার হচ্ছে আইসিইউ, আপনি আমাকে নিয়ে ওয়ার্ডে বসায় রাখলেন। তো এই পুরো এসএমইটা, এই যে ওনার কথা শুনলেন, ট্যুরিজম, ট্রাভেলস, আমি তো অনেক ট্রাভেলসকে চিনি যারা অলরেডি ক্লোজ দেয়ার বিজনেস। এখন পার্লারগুলোর অবস্থা, সেলুন, আমি বনানীতে একটা সেলুনের কথা বলবো, 3 কোটি টাকা ইনভেস্টমেন্ট করেছে, গত 4 মাস আগে দেখলাম বন্ধ। তাহলে ওনাকে যদি 20 লাখ টাকা দেওয়া হতো উনি কিন্তু বন্ধ হতো না, কারণ উনি তাহলে এই টাইমটা পার করতেন। আর অ্যাডভোকেট সাহেব যেটা বলেছেন, ইন্ডাস্ট্রি মেশিন কেনার কোনো অপশন কিন্তু প্রণোদনার মধ্যে নাই। প্রণোদনা হচ্ছে স্পেসিফিক ওয়ার্কিং ক্যাপিটাল। প্রণোদনায় যেয়ে কিন্তু মেশিন চাইতে পারবো না, একটাই সিম্পল জিনিস চাইতে হবে, আমি আমার ফ্যাক্টরি অপারেট করছি, আমার হোটেল অপারেট করছি, আমার বেতন দিতে পারছি না, তার মানে অপারেটিং কস্ট দরকার ফর 3-4 মান্থস, ব্যবসা কিন্তু দরকার নেই। এটি কিন্তু ক্লিয়ার হতে হবে আমাদের। তো এই যে ওনার মতন আরো অনেকেই আছে। আমি আবারও আমাদের সাথে অনলাইনে যিনি যুক্ত রয়েছেন অ্যাডভোকেট মোহাম্মদ খোরশেদ আলম, আপনার কাছে আসছি যে আমরা একেবারে শেষের দিকে আপনাদের কিছু বলার আছে। ভাইজান আছে, উনি বলতেন যেমন ট্রাভেলিং, হোটেল। আমার মনে হয় টেকনিক্যাল সমস্যার কারণে আমি স্টুডিওতে ফিরে আসি। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকবার জন্য। আচ্ছা, আমরা একেবারে শেষের দিকে, এই যে লকডাউনটি চলছে, এটা কিভাবে হলে এই ক্ষুদ্র মাঝারি ব্যবসায়ীদের জন্য ভালো হয়, আমরা একটু সংক্ষেপে শুনবো। এক কথাই শেষ, সেটি হচ্ছে কোনো লকডাউন দেওয়া যাবে না। বাংলাদেশে স্বাস্থ্যবিধি 100% ইমপ্লিমেন্ট করার জন্য প্রয়োজন হলে আনঅফিসিয়াল ইমার্জেন্সি দিতে হবে। এক্স্যাক্টলি, আর্মি নামবে, স্বাস্থ্যবিধি 100% মানে কমপ্লাই করতে হবে, আর বাধাহীনভাবে সবাইকে কাজ করতে দিতে হবে। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসবার জন্য। আজকে আমরা শেষ করছি। আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, সবাইকে পহেলা বৈশাখ ও মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে আজকের মতো আমি শারমিন মিশু বিদায় নিচ্ছি। ঈদের পরবর্তী বৃহস্পতিবারে দেখা হবে একই সময়ে। খুব ভালো থাকুন, সুন্দর থাকুন। আল্লাহ হাফেজ।